এসেছিল সুবর্ণ সেই চিলেকোঠার ঘরে, যখন সংসারে সব পাট চুকিয়ে মুক্তকেশী নিত্য নিয়মে দ্বীপ্রাহরিক পাড়া বেড়ানোয় বেরিয়েছেন। উমাশশী গেছে ছেলে ঘুম পাড়ানোর ছুতোয় একটু গা গড়িয়ে নিতে। খুদু আঁশ নিরামিষ দুপ্রস্থের বাসনের পাহাড় নিয়ে উঠোনে বসেছে গুছিয়ে। তখন এই নিরিবিলির অবসরে পা টিপে টিপে সিঁড়িতে এলো সুবর্ণ। আরও পা টিপে টিপে সিঁড়ি উঠতে লাগল, অভিসারীর ভঙ্গিতে পায়ের মল খুলে রেখে। কিন্তু পায়ের মল কি একা সুবর্ণই খুলেছিল? তা যেই খুলুক, প্রবোধের সেটা জানার কথা নয়। প্রবোধটাই প্রতি মুহূর্তে একটি মলের রুনুঝুনুর অপেক্ষায় উৎকর্ণ হয়ে হয়ে ক্রমশ হতাশ হচ্ছে, ক্রুদ্ধ হচ্ছে, ক্ষিপ্ত হচ্ছে। গরমে গলগলিয়ে ঘাম ঝরছে, মশার কামড়ে আরও গা ফুলে উঠেছে। নিজের হাতে চড় খেয়ে খেয়ে গায়ে ব্যথা হবার জোগাড়, তবু বেরিয়ে পড়বার উপায় নেই, কারণ আশা ছলনাময়ী। তাছাড়া বেরোবেই বা কোন লজ্জায়? ও যে আজ অফিস পালিয়েছে, সেটা তো আর ঢাক পিটিয়ে লোক জানাজানি করবার কথা নয়। অফিস পালানো বলে কথা, প্রায় ছেলেবেলা স্কুল পালানোর মতোই কাণ্ড করে বসেছে। দাদার সঙ্গে পাশাপাশি বসে ভাত খেয়ে দাদার সঙ্গে একসঙ্গে বেরিয়ে দাদার চোখে ধুলো দিয়ে ফিরে এসেছে। ধুলো দেওয়ার সুবিধেও আছে। প্রবোধ যায় ট্রামে, সুবোধ যায় শেয়ারের ঘোড়ার গাড়িতে। মোড়ের মাথায় ছাড়াছাড়ি হয়ই। দাদাকে দেখিয়ে ট্রামে ওঠে, একটু পরে টুপ করে নেমে আসে গুটি গুটি বাড়ি পানে। এ সময় কারোর সঙ্গে দেখা হয়ে যাবার ভয় কম, কারণ পাড়া ঝেঁটিয়েই তো সব পুরুষ জাতিয়েরা অফিস স্কুলে চলে গেছে। মেয়ে মানুষেরা তো আর রাস্তায় বেরোচ্ছে না যে দেখে ফেলবে। তবু যদি কারো বাড়ির ঝি চাকর কি স্বয়ং খুদুর সঙ্গে দেখা হয়ে যায়, কোন কথাটা বলে মান রক্ষা করবে? সেটা তৈরি করেই রেখেছে, বলবে, ওরে বাবারে, পেটের মধ্যেটা এমন মোচড় দিয়ে উঠল, মাঝপথে ফিরে আসতে হলো। না, এর থেকে সভ্য কোনো মিথ্যে কথা বানাতে পারেনি সুবর্ণলতার স্বামী। কিন্তু বিধি তখনও পর্যন্ত তার প্রতি সদয়, তাই কোনো চেনা মুখের সঙ্গে মুখোমুখি হতে হল না প্রবোধচন্দ্রকে। অবশ্যই সদর দৌড় দিয়েও ঢোকেনি সে। কি জানি দৈব দুর্বিপাকে যদি আজই মুক্তকেশী এত বেলায় গঙ্গা স্নানে যান। হ্যাঁ, নিত্য গঙ্গা স্নানের পূর্ণ অর্জন করে চলেছেন মুক্তকেশী, বিধবা হয়ে পর্যন্ত। বিরাজ তখনও নিতান্ত শিশু। তত্রাচ মুক্তকেশী বৈধব্য ঘটবার সঙ্গে সঙ্গে বৈধব্যের সর্ববিধ সুচিতা এবং কঠোরতা পালন করে আসছেন। চুল কেটেছেন, হাত শুধু করেছেন, পান ছেড়েছেন, রাত্রে আচমনি খাদ্য ছেড়েছেন, ইত্যাদি ইত্যাদি। ছেলেদের অফিস পাঠিয়ে মুক্তকেশী ঘটি গামছা নিয়ে বেরিয়ে পড়েন। সে আন্দাজে বেরিয়ে গেছেন, কিন্তু কে বলতে পারে প্রবোধের ভাগ্যেই আজ। পাশের ওই ম্যাথর আশার গলি দিয়ে ঢুকে পড়লে আর কোনো ভয় নাই। মুক্তকেশী এর ধারে কাছেও উঁকি দেন না কোনো দিন। প্রবোধ, সে তো আড়াই পা বাড়ালেই শুদ্ধ। আড়াই পায়ের কসরত ছেলেবেলা থেকেই অভ্যাস করা আছে মুক্তকেশীর ছেলেদের। অতএব প্রবোধ নিষ্কণ্টকে বাড়ি ঢুকে এদিক ওদিক তাকিয়ে ঝপ করে ছাতের সিঁড়ি ধরেছে। ধরেছে মানেই মরেছে। সেই বেলা 11টা থেকে এই বেলা 2:30।
চিলেকোঠার এই ঘরটাতেই কি জমাতে হয় ছাই সংসারের যাবতীয় ওঁচা মাল? পায়খানা চৌকি, কল ভাঙা তোরঙ্গ, ডালা ভাঙা হাত বাক্স, এসব ছাড়াও ছেঁড়া মশারি, পুরানো কাঁথা, বালিশ, তোশক, ফুটো ঘড়া, কাঁচ ফাটা ছবির ফ্রেম, কি আছে আর কি নেই, ফেলবার নয় ফেলবার নয়, এইসব বস্তুর আর গতিই বা কি? অবশ্য ভবিষ্যতে ওদের আবার টেনে টুনে কাজে লাগাবার আশা আছেও কিছু কিছু। যেমন সময় সুবিধে করে ঝুনুরি ডেকে ছেঁড়া তোশক ধুনিয়ে নতুন একটু খেরো কিনে তোশক বানিয়ে নেওয়া, কাঁথাগুলোর ওপর আবার এক প্রস্থ করে কাপড় বসিয়ে গোটা কতক ফোঁড় চালিয়ে নিয়ে কাজ চালানো, বাসনওয়ালা এলে ঘড়াগুলো বদল দেওয়া, আর বাসনওয়ালি এলে ছেঁড়া মশারির বদলে দু একখানা পাথরের খোড়া, কি কাঁসার বাটি, নয়তো একটা পেতলের গামলা কি মোটা চিরুনি, আর হাত আয়না কিনে ফেলা। ফাটা ছবির ফ্রেমেরও সদ্গতি হয় বই কি, ভাঙা কাঁচেরও খদ্দের আছে। ভর দুপুরে বেরোয় তারা কাঁচ ভাঙা হাঁক পেড়ে। চোর সামলাতে পাঁচিলের মাথায় ভাঙা কাঁচ পুঁততে কেনা হয় ওগুলো। মোটা কথা, গেরস্ত বাড়িতে চট করে কিছু ফেলে দেওয়ার কথাই ওঠে না। ফেলা ছড়ার মা লক্ষ্মী বিমুখ হন, এ আর কোন গেরস্তের গিন্নি জানে না? অথচ ওই সব কুদর্শন বস্তুগুলো সময় সাপেক্ষে যাদের সদ্গতি হবে তাদের কিছু আর সর্বদা চোখের সামনে বিছিয়ে রাখা যায় না। তাদের জন্যেই চোর কুটুরি, চিলেকোঠা, চালি, সাঙ্গা। মুক্তকেশীয় গেরস্তর গিন্নির পদ্ধতিতেই চিলেকোঠাকে বোঝাই করে রেখেছেন। কোনো একদিন এ ঘরে তার আদরের পুত্ররত্ন পেবো এসে বসে বসে মশার কামড় খাবে আর নিজের গাল নিজেই চড়াবে, এ কথা মুক্তকেশী স্বপ্নের অগোচর। অথচ সেটাই ঘটেছে। পেবো মশার ছুতোয় নিজের গালে নিজে চড়াচ্ছে, নিজের কান নিজে মুলছে এবং নেহাত মাটিতে শতবর্ষের ধুলো বলে নাক ঘষতে নাকে খত দিতে না পারায় মনে মনে সেটা দিচ্ছে শতবার। ভরসা বলতে, আশ্রয় বলতে ভাঙা এই তক্তাপোষটা। সেটাকে প্রবোধ ফুঁ দিয়ে দিয়ে আলতো করে কোঁচার আগায় ঝাপটে মেরে বসবার যোগ্য করে নিয়েছে। সুবর্ণলতাকে নিয়ে যদি দুদণ্ড বসতে হয় এখানে বিরহ জ্বালা মেটাতে, চৌকির ক্যাঁচ কোঁচ শব্দটা নিয়ে না মুশকিলে পড়তে হয়, এই ভাবনাতেই কাতর ছিল প্রথম দিকে। ক্রমশ সেটা চলে গেছে। এখন শুধু ভাবনা সুবর্ণ এলে কি কি কটু কথার মনের ঝাল মেটাবে। কি ভেবেছে সে নিজেকে? মহারানী? তাই তীর্থের কাকের মতন, রাস্তার হ্যাংলা কুকুরের মতন হা পিত্তেশ করে বসে আছে প্রবোধ। সে কি সুবর্ণ স্বামী, জগতের সেরা গুরুজন? জাপান থেকে চিরুনি আসে, তাতে পর্যন্ত লেখা থাকে পতি পরম গুরু। তার মানে তাদের দেশের মেয়েরাও এ উপদেশ শিরোধার্য করে, আর সুবর্ণ হিঁদুর মেয়ে হয়ে, বাঙালির মেয়ে হয়ে এই কষ্টটা দিচ্ছে স্বামীকে। প্রবোধ পারে না অমন পরিবারকে ত্যাগ করে দিতে? একবার যদি মায়ের কাছে মুখের কথাটি খসায় প্রবোধ, যদি বলে, তোমার মেজ বউ তোমারই থাক মা, আমার দরকার নেই, আমার জন্যে চিমটে আছে, লোহা আছে, গেরিমাটি আছে, মা দূর দূর করে বিদায় করে দেবে না অমন অলক্ষ্মী বউকে? আর ছেলেকে ঘরবাসী করতে নতুন করে মেয়ে দেখে বিয়ে দেবে না? ভেবে দেখে না এসব গরবিনী দ্যামাকে? নাকি ভাবে প্রবোধের আর বউ জুটবে না? পুরুষ বেটা ছেলে, আজ তো
4খানা হাত পা আছে, তার আবার বউয়ের অভাব? ত্যাগ দিতেই বা ছুতোর অভাব কি? মস্ত ছুতো তো রয়েইছে। মা, মার নামে বদনাম তুললেই তো চুকে গেল। এতদিন ত্যাগ করা হয়নি কেন? জানতাম না, ভেতরের কথা জানতাম না, ব্যাস। অদৃশ্য সেই অপরাধিনীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাকে যথেষ্ট লাঞ্ছনা করতে থাকে প্রবোধ, যথেষ্ট কটু কাটব্য। করবে না? কি করবে? মশার কামড়ে চাকা চাকা হয়ে গেল না সর্বাঙ্গ? ঘামতে ঘামতে লোনা হয়ে গেল না দেহটা? এত জিনিস আছে ঘরে, এত জঞ্জাল, একখানা ভাঙা হাত পাখা নেই, যেটা থাকলে নাকি প্রাণটা এমন ঠোঁটের আগায় আসতো না, আর হয়তো মেজাজ এত সপ্তমে উঠত না। কিন্তু নেই। একখানা ফাটা ছবির কাঁচ নিয়ে নেড়ে নেড়ে বাতাস খেতে গেল হতভাগ্য বেচারা। ঝনঝনিয়ে ভেঙে পড়ল সেটা। লাভের মধ্যে কাঁচের টুকরোর বিভীষিকা ছড়িয়ে রইল চৌকির ওপর। লক্ষ্মী ছাড়া মেয়ে মানুষটা আসুক একবার, আগে এই কাঁচগুলোর ব্যবস্থা করিয়ে তবে অন্য কাজ। রাখতে রাখতে হঠাৎ এক সময় চোখে জলই এসে যায় প্রবোধের। শুধু কি ওই পাজি মেয়ে মানুষটা? নিজের মা তার শত্রু নয়? গর্ভধারিণী মা। আরও 3টে ছেলেও তো রয়েছে তার। আর কাউকে কেন্দ্র করে স্বপ্ন দেখতে পারলেন না? এই হতভাগ্য পেবই তার স্বপ্নে ঠাঁই পেতে গেল কেন? কোন অপরাধে? মা যদি ওই কিম্ভূত কিমাকার স্বপ্নটি দেখে না বসতেন, আজ কি এই দুর্গতি ঘটত প্রবোধের? 15-20 দিন উপসী রাত কাটাতে কাটাতে তবেই না এমন মরিয়া হয়ে উঠেছে প্রবোধ। বিনিদ্র রজনীতে মা আসেন গায়ে হাত বুলিয়ে দিতে, পাখার বাতাস করতে। কাঁটা ঘায়ে নুনের ছিটে, সেই নুনের ছিটে জ্বালায় মার পায়ে মাথা খুঁড়ে বলতে ইচ্ছে হয়, মা তোমার স্নেহ সম্বরণ করো মা, মরার ওপর খাড়ার ঘা বসিও না। তা সত্যিই তো বলা যায় না, তাই সব আক্রোশ জমা হয় গিয়ে সেই ঘোমটা ধারিনীর ওপর। এদিকে তো ঘোমটার ভেতর ঘ্যামটা নাচ, শুধু স্বামীর বেলাতেই যত লজ্জা। সুবর্ণ যদি চালাকি চতুরি খেলিয়ে একটু অগ্রণী হতো, এক আধবার কি সুযোগ জুটত না? তা নয়। মহারানী সেই ঘরে ঢুকলেন, শব্দ করে খিল ঠুকলেন, ব্যাস হয়ে গেল রাত কাবার। প্রথম যখন শোনা গেল সুবর্ণ একলা শুতে চেয়েছে, বলেছে তার অত ভয় নেই, প্রবোধ আশায় কম্পিত হয়েছিল, আহ্লাদে পুলকিত হয়েছিল। বোঝা গেছে, মানে বোঝা গেছে চালাকের ধাড়ি তো। খেয়াল হয়েছে ঘরে রাজু ফাজু থাকলে অসুবিধে, ধরা পড়ে যাবে চোরা অভিসার, তাই হায় কপাল, সে আশা মরীচিকা মাত্র। বসে বসে মজা দেখছে, স্বামীর ছটপটানি যন্ত্রণা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছে। নরকেও ঠাঁই হবে এই পাপিষ্ঠার? হবে না, নরকেও ঠাঁই জুটবে না ওর। রাগ বেড়েই চলে, কারণ তদুপরি পেটের মধ্যে অগ্নিদাহ। কোন কালে অফিসের ভাত খেয়ে বেরিয়েছে, কখন সে ভাত হজম হয়ে গেছে, তেষ্টায় ছাতি ফাটছে, এক ফোঁটা জলও পেটে পড়েনি। অফিসে থাকলে এতক্ষণে 4-6খানা হিঙের কচুরি, গোটা আষ্টেক আলুর দম, আধপোয়াক বোঁদে সেঁটে, গেলাস 2 জল খেয়ে নেওয়া হয়ে যেত। সে জায়গায় এই পেটের কলকবজাগুলো পর্যন্ত বাপান্ত করছে। আসবে না, আসবে না বাপিয়সী? বেরিয়েই পড়তে হবে এবার, সত্যিই তো। আর গুমখুম হতে পারে না প্রবোধ। অবস্থা যখন এমনি চরমে,
তখন হঠাৎ মৃদুমন্দ হাসির আওয়াজ যেন দরজার ওদিকে চিকমিকিয়ে ওঠে। খি 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 খি, কৌতুকের হাসি। তার মানে প্রবোধের অবস্থা অনুমান করে আমোদে হাসি হাসছে। প্রবোধ কি দরজা খুলেই ওর গলাটা টিপে ধরবে, নাকি নিষ্ঠুরা পাষাণী বলে 2 হাতে সাপটে ধরে? দরজায় টোকা পড়ল, যেটা আগে থেকে ঠিক ছিল। প্রবোধ খিল বন্ধ করে বসে থাকবে, সুবর্ণ এসে 3টি টোকা দেবে। কারণ দৈবাত যদি অন্য কেউ এসে দৌড় ঠেলে, তার থেকে সাংকেতিক ব্যবস্থা করে রাখাই ভালো। টোকা পড়ল 1 বার, 2 বার, 3 বার। কোঁচার কাপড় তুলে মুখ মুছতে মুছতে দরজার খিলটা খুলে দিল প্রবোধ, আর সঙ্গে সঙ্গে চমকে ঠিকরে ফের চৌকির ওপর গিয়ে পড়ল ভয়ঙ্কর একটা আ আ শব্দে। শব্দটা একবার ডুকরে উঠেই একেবারে পাক খেয়ে দূর দাঁড়িয়ে নিচে নেমে গেল সিঁড়িতে আ আ রেশ ছড়িয়ে। বিরাজ! বিরাজের ওই রোগ, ভয় পেলেই আ আ করে চোখ কপালে তুলে কীর্তিকাণ্ড করে বসে। আর ভয় পায় ও ফি হাত। বিরাজকে ভয় দেখানো এ বাড়ির সকলের একটা পরিচিত খেলা। প্রাণ গেলেও বিরাজ অন্ধকারে দোতলা সিঁড়িটায় ওঠানামা করে না। ফস করে কারোর ঘরের পিল সুচ থেকে পিদীপটা তুলে নিয়ে এসে সিঁড়ি ওঠে নামে। এমনকি দিন দুপুরেও ভূতের ভয় বিরাজের। তা বিরাজকে নিয়ে বাড়ির সেই পরিচিত খেলাটাই কি খেলতে বসেছিল সুবর্ণ? বিরাজকে ভয় দেখিয়ে কৌতুক পেতেই তাকে ভুলিয়ে ভালিয়ে ছাতে তুলেছিল, নাকি রহস্য কৌতুকের লক্ষ্যস্থল অন্য, খেলার উল্লাস আর একজনকে নিয়ে? তা কৌতুকপ্রিয় সুবর্ণর ভাবভঙ্গিতে কিচ্ছু বোঝা যায়নি। খুব নিরীহ গলায় চুপি চুপি বিরাজকে বলে রেখেছিল সে, মা বেরিয়ে গেলে চিলেকোঠায় গিয়ে বাঘবন্দি খেলবে ঠাকুরঝি। বাঘবন্দি খেলাটা বিরাজেরই পরম প্রিয়, কারণ অক্ষর পরিচয়ের বালাই তার নেই। দুপুরের অবকাশকে সহনীয় করবার জন্য উপায় জানা নেই। উমা শশীর মতো ঘুম মারতেও ওস্তাদ নয় সে। তাই সুবর্ণ যখন দুপুরবেলা চুপি চুপি একখানি বই নিয়ে বসে, বিরাজ বাঘবন্দির জন্যে পিড়াপিড়ি করে। না খেললে বই পড়ার কথা মাকে বলে দেব বলে শাসায়। সুবর্ণকে নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও খুঁটি কড়ি নিয়ে বসতে হয়। সে অনিচ্ছা বিরাজের চোখে ধরা পড়ে বই কি। কাজেই প্রস্তাবটা বিরাজের কাছে প্রায় অলৌকিকই লেগেছিল। তাছাড়া চিলেকোটার ঘরে যেখানে ভর দুপুরে গেলে গা ছমছম করে। মা চলে গেলে আর চিলেকোটায় কেন? বিরাজ অবাক হয়। দোতলার ঘরেই তো। না, মুক্তকেশীর সামনে বউ মানুষের অমন সময় অপচ করা খেলা চলে না। বউ অবসর সময়ে সলতে পাকাবে, সুপুরি কাটবে, চাল ডালের কাঁকড় বাছবে, নিদেন পক্ষে কাঁথা সেলাই করবে, এটাই বিধি। কচি ছেলের মাদের যদি বা ঘুমের একটু ছাড়পত্র থাকে, অন্যদের তো আদেও না। ওই সব কাজ না করে বউ কড়ি খুঁটি চেলে খেলতে বসবে? মা লক্ষ্মী টিকবেন তাহলে? 4 হাত তুলে ধেই ধেই করে বেরিয়ে যাবেন না? মুক্তকেশীর অবশ্য গ্রাবুরা আসরে বাঁধা বরান্দ আছে। শীত, গ্রীষ্ম, বর্ষা, রোদ, বৃষ্টি, বজ্রপাত সব কিছু তুচ্ছ করে দ্বীপ্রাহরিক সেই তাসের আড্ডায় গিয়ে হাজির হন মুক্তকেশী। আবার সেখানে এক শ্যাকরা গিন্নির সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যায় বলেও এসে স্নানও করেন। কিন্তু মুক্তকেশীর সঙ্গে কার তুলনা? বাঘের সঙ্গে হরিণের তুলনা সাজে?
সিংহের সঙ্গে খরগোশের? মুক্তকেশীর সামনে তাই খেলা চলে না। মেয়ের জন্যে মনটা যদি বা একটু দোলে, তবু বউ নষ্ট তো আর করতে পারবে না মেয়ের মায়ায় পড়ে। মেয়েকে অনেক খোশামোদ করেন নিজের সঙ্গে নিয়ে যেতে, কিন্তু যেতে চায় না বিরাজ। বলে, গিন্নিদের কাছে তো সেই মুখে তালা চাবি দিয়ে বসে থাকা, কথা কইলেই বকবে। বকবে না তো কি, পরের ঘরে যেতে হবে না? বলে চলে যান মুক্তকেশী, পেট কাপড়ে তাসচোরাটি বেঁধে নিয়ে। চুপি চুপি শিখিয়ে দিয়ে যান, দুপুর ভোর যেন গাল গল্প করে মেজ বৌমার কাজ কামাই করিয়ে দিস নে। খেলার আকর্ষণ তাই পুরো দমেই আছে, কিন্তু মুক্তকেশীর অসাক্ষাতে চিলেকোঠায় কেন? সুবর্ণ বলে, আছে মজা, গেলেই দেখতে পাবে। বলোই না ছাই, কুলের আচার সরিয়ে জমা করে রেখে এসেছ বুঝি? তবে বলবো কেন? বলছি তো, গেলেই দেখতে পাবে। বলোই না বাবা। বললে মজা থাকবে না। বুঝেছি, ঝালমুড়ি মেখে রেখে এসেছ। সুবর্ণ কৌতুকে ফেটে পড়ে, ধরে নাও তাই। সুবর্ণর ওই কৌতুকে ফাটা মুখ দেখে বিরাজও স্পন্দিত হয়। না জানি কি, অবশ্য সেই থেকে আরও অনেকবার প্রশ্ন করে করে অস্থির করেছে বিরাজ, কিন্তু একা একবার ছুটে গিয়ে দেখে আসবে সে সাহস হয়নি। অথচ শত সাধ্য সাধনাতেও সুবর্ণ মজা ফাঁস করেনি। নিজেই সংসারের পাঠ যখন শেষ হলো, সুবর্ণ বলে, চলো এইবার মলজোড়াটা খুলে পা টিপে টিপে চলো। ও মা, কেন? বিরাজ ভয়ে আঁতকে ওঠে। মল খুলব কেন? আছে মজা, আমিও খুলছি। আমার বাপু বড্ড ভয় ভয় করছে। ভয় আবার কি, বলো না। ভূত আমার পুত, শাকচুন্নি আমার ঝি, রাম লক্ষ্মণ বুকে আছে, ভয়টা আমার কি? অদ্ভুত কিছু একটা কৌতুকের আশায় অগত্যায় ওই মন্ত্রটা জপ করতে করতে সুবর্ণর সঙ্গে সঙ্গে ছাদে ওঠে বিরাজ। তারপর তারপর সুবর্ণ বলে, আস্তে দরজায় 3টে টোকা দে। ও বাবা, কেন? দে না, দেখবি স্বপ্নে যা ভাবিসনি তাই দেখতে পাবি। তুমি আমায় ভূতে খাওয়াতে চাও নাকি, বলো তো? সুবর্ণ এবার উদাস হয়। বেশ, সে ছন্দ যদি হয়ে থাকে তোমার, তো দিও না টোকা। এতদিন আমাকে দেখে শুনে এত অবিশ্বাস আমার উপর? বিরাজ লজ্জিত হয়। স্বভাব দোষে আর শিক্ষার দোষে সব কথা মার কাছে লাগিয়ে দেওয়ার অভ্যাস থাকলেও মেজ বৌদি তার কাছে আকর্ষণীয়। মেজ বৌদির কাছে চুল বাঁধতে সুখ, মেজ বৌদির কাছে সাজতে সুখ, মেজ বৌদির সঙ্গে খেলতে গল্প করতে সুখ। মেজ বৌদির অভিমানে তাই নরম হয় সে। বলে, বেশ বাবা বেশ, দিচ্ছি টোকা, বাঁচি বাঁচব, মরি মরব। সুবর্ণ হেসে ওঠে খি খি করে। তারপর টোকা, তারপর খিল খোলার শব্দ, সঙ্গে সঙ্গে স্বপ্নের অতিশেষ দৃশ্য। যে মেজদা ভাত খেয়ে অফিস চলে গেছে, সেই মেজদা খিল খুলে দিল ছাদের দরজার। কিন্তু সত্যি কি মেজদা? ওই কি মেজদার মুখ? অমন ভয়ঙ্কর, অমন বিভৎস? বিরাজ তবে আ আ করতে করতে ছুটে পালিয়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়বে না কেন? হ্যাঁ, প্রায় অজ্ঞান হয়েই পড়েছিল বিরাজ। আর এই কৌতুকের জন্যে তাই অনেক খেসারত দিতে হয়েছিল সুবর্ণকে।
মুক্তকেশীর মেয়েকে অজ্ঞান করার অপরাধে, মুক্তকেশীর ছেলেকে লাঞ্ছনা করার অপরাধে, আবার শুধু মৌখিক তিরস্কারই নয়, দৈহিক শাস্তিও পেতে হয়েছিল লাঞ্ছিত অপমানিত স্বামীর কাছ হতে। সুবর্ণর কৌতুক স্পৃহার অধ্যায়ে একটা বড় ছেদ পড়েছিল সেদিন থেকে। তবু স্বভাব চায় না মলে। আবার একদিন নন্দাইকে নিয়ে রঙ্গ করতে গিয়ে তা সে তো পরে সুবর্ণদের দর্জিপাড়ার নিজেদের বাড়িতে, যে বাড়িতে সিঁড়ির অভাবে ছাদে ওঠা যায় না, টাকার অভাবে সারা জীবন সিঁড়ি হলো না যার। কিন্তু শুধু কি টাকার অভাবে, প্রয়োজন বোধের অভাবেও কি নয়? সুবর্ণ ছাড়া আর কেউ ছাদে উঠতে না পাওয়াটা মস্ত একটা লোকসান ভাবেনি সে বাড়িতে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।